কমলা সুন্দরী রাত পোহালো। আধার রাতের কালো আঁচল সন্তর্পণে সরিয়ে পূবের সূর্য দেখা দিল কমলার বুক থেকে পাষাণভার লাঘব করে। জানালা দিয়ে নিবিষ্ট চিত্তে মুদিত নয়নে এক মনে সূর্যদেবকে প্রণাম করলেন কমলা। তারপরে প্রাণ ভরে দেখলেন ভোরের আলোয় স্নাত অপার্থিব রূপ লাবণ্যে ঝলমল করা ধরিত্রীর রূপ। সিদ্ধান্ত নেওয়া যখন হয়েই গেছে, তখন সমস্ত ভয়, দ্বিধা, দ্বন্দ্ব পিছু হটেছে। এক অদ্ভুত মুক্তির সাগরে সাদা মেঘের ভেলায় ভেসে চললেন কমলা। ভোর হলো বাসন্তীবালার কক্ষেও। আগের রাতের সীমাহীন লাঞ্ছনা সহ্য করে বিধ্বস্ত বাসন্তীবালা আশ্রয় খুঁজলেন স্নান ঘরে। বেশ কয়েক বালতি হিম শীতল জল গায়ে ঢালার পর নিজেকে শুচি স্নিগ্ধ মনে হলো তার। দেহের গ্লানি কাটলেও মনের গ্লানি যে এত সহজে কাটে না, সেটাও মর্মে মর্মে উপলব্ধি করে পাট ভাঙা শাড়িখানি পরে সিঁথিতে সিঁদুর পরতে গিয়ে হাতটা থামলো কয়েক মুহূর্তের জন্য। কাল রাতেই এক সিঁদুরের বলে বলিয়ান হয়ে এক পশু তার সম্ভ্রম নষ্ট করতে সক্ষম হয়েছে। দলিত মথিত করেছে তার আত্মসম্মানকে। শুধুমাত্র এই সিঁদুরটুকুর জোরে মনের বিরুদ্ধে গিয়ে নিয়ম রক্ষার জন্য এক বিন্দু নামমাত্র সিঁদুর সিঁথির কোণে লাগিয়ে ত্রস্ত পায়ে এগিয়ে গেলেন ব্রজর কক্ষের দিকে। গোটা একটা রাত কেটে গেছে তিনি কমলা সুন্দরীকে দেখতে যেতে পারেনি। কমলাকে দেখতে যাওয়ার সময় বাসন্তীবালার মনে হলো আজকের ভোরের আলোটা একটু অন্য রকম। তেজ নেই সূর্যের কিরণে, একটা পেলব স্নিগ্ধতা ভরিয়ে রেখেছে চারিপাশটা, কিন্তু কোথাও যেন একটা বিসর্জনের সুর বাজছে। বিদায় বেলার রাগ রাগিনী চিরবিচ্ছেদের আবহ সঙ্গীত বাসন্তীবালার কানে বেজে চলল। মনের অজান্তেই চোখের দুকুল ছাপিয়ে জল গড়িয়ে পড়ল কপোল বয়ে। অজানা আশঙ্কায় কণ্টকিত হয়ে পা রাখলেন ব্রজর কক্ষে। কে ছোট, আয় আমার কাছে এসে বস দেখিনি। অবাক চোখে বাসন্তীবালা দেখলেন কমলা সুন্দরী ঝকঝকে মুখে তার দিকে তাকিয়ে আছেন। শয্যায় উঠে বসেছেন। আয়ত চোখ দুটি কি এক অচেনা খুশির আলোয় জল জল করছে। দিদি, কেমন আছো তুমি? ব্রজ শহরে গেছে তোমার জন্য সাহেব ডাক্তার আনতে। সাক্ষাৎ ধন্বন্তরী ব্রজ বলেছে আমাকে, তুমি একদম ঠিক হয়ে যাবে দেখো। কমলার পায়ের কাছে বসে নতমস্তকে বললেন তার ভগ্নী সম ছোট জাটি। অমর লক্ষ্মী প্রতিমার মতো মুখখানি কালো করে আছিস কেন রে ছোট? তাকা দেখি আমার দিকে। বাসন্তীবালাকে দু হাতে বুকের কাছে টেনে নিয়ে তার চিবুকখানি তুলে ধরে মুখের ওপর দৃষ্টি নিবদ্ধ করলেন কমলা। বুঝলেন কতখানি কি ঘটে থাকতে পারে। এও বুঝতে কষ্ট হলো না যে নিজের দাম্পত্যের চূড়ান্ত অবমাননার কথা বাসন্তীবালা কখনোই নিজের মুখে বলবেন না। বলা বোধ হয় কোনো নারীর পক্ষে সম্ভব হয় না। তাই হয়তো মাথা কুটে মরে নারীর দীর্ঘশ্বাস আর বোবা কান্না। আচ্ছা শোন ছোট, একটা কথা বলবো, রাখবি বোন? আমার ঘর থেকে আমার গয়নার বাক্সখানি নিয়ে আয় তো। দেরাজের চাবি আয়নার পেছনে আছে। কেন দিদি, হঠাৎ গয়নার বাক্স দিয়ে কি হবে? বেশ অবাক হলেন বাসন্তীবালা। কোনোদিনই কমলার গহনা প্রীতি তার চোখে পড়েনি এর আগে। দেখতে স্বাদ হচ্ছে বড়, আর তোর সাথে দু একখানা জরুরি পরামর্শও করার আছে, যা নিয়ে আয়। মিষ্টি হেসে কমলা বাসন্তীবালাকে পাঠালেন তার গহনার পেটি আনতে। বাসন্তীবালা কমলার কক্ষে ঢুকে ভারী আবলুস কাঠের কারুকাজ করা বাক্সখানি দেরাজ থেকে বের করে কোনো মতে ব্রজর কক্ষে নিয়ে এলেন। ধীরে ধীরে কমলা তার নিজের হাত থেকে একে একে 10-20 গাছা চুড়ি, বাউটি, চূড়, গলা থেকে ভারী 3খানি হার আর কানের পাশা দুখানি খুলে বাক্সের ডালায় হাত দিয়ে বাক্সটি খুললেন। শোন ছোট, আজ আমি এই ছাইপাশ গয়নার ভার থেকে নির্ভার হলুম। শুধু এই লোহাটা থাক, আর এই দুটো বালা রইল হাতে। বহু দূর থেকে যেন কমলার কণ্ঠস্বর ভেসে এসে আঘাত করল বাসন্তীবালাকে। সবকিছু খুলছো কেন দিদি? সুকৌশলে প্রশ্নটি এড়িয়ে গিয়ে কমলা কথা বলে চললেন।
যেন নিজের সাথে নিজেই আলাপচারিতায় মগ্ন। বাসন্তীবালা উপলক্ষ মাত্র। ইন্দিরাকে এই সমস্ত গয়না দিয়ে সাজিয়ে বউ করে আনতে হবে, বুঝলি ছোট? আর এই আমার মায়ের মান্তাসা আর রতনচুর রইল আমার বিনি আর রানীর বিয়ের জন্য। তুমি এসব কি বলছো কি দিদি? হঠাৎ গয়না ভাগ করতে বসলে কেন? তোমার বউ যখন আসবে তখন তুমি বরণ করে নিজে সব তার হাতে তুলে দিও। আর বিনি রানীর বিয়ে কি এখন হচ্ছে? ধরে আসা গলায় আবার প্রশ্ন করলেন। বাসন্তীবালা জবাব পেলেন না, কিন্তু হঠাৎ উতলা হয়ে তার হাত দুটো শক্ত করে ধরে কমলা বললেন, ইন্দিরাকে বাড়ির বউ করে নিয়ে আসতেই হবে ছোট। ব্রজর মন জুড়ে সে আছে, কথা দে আমাকে, ব্রজর বিয়ে তুই ইন্দিরার সাথেই দিবি। অন্য কোনো ছেলে যেন আমার মেয়ের জীবনে না আসে তা তোকে দেখতে হবে। এই আমাকে ছুঁয়ে কথা দে, বাড়ির লক্ষ্মী রূপে শুধুমাত্র ইন্দিরাকেই তুই বরণ করে ঘরে তুলবি, কথা দে। বাসন্তীবালা বুঝলেন কমলার আবার জ্বর এসেছে, গা পুড়ে যাচ্ছে, মানসিক বিকারে একটানা কথা বলছেন, কিন্তু এই উত্তেজনা কমলার শরীরের ক্ষতির কারণ হতে পারে। তাই তিনি কমলাকে শুইয়ে দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, কথা দিলুম তোমাকে, এই ছুঁয়ে কথা দিলুম, নাও এবার কোবরেজ মশাইয়ের দেওয়া ওষুধটুকু খেয়ে নাও দেখি। পরম আরামে নিশ্চিন্ত হয়ে চোখ বুঝলেন কমলা। যাক বাবা, বাঁচলুম। ফাঁকি দিতে পারবি না ছোট, আমাকে ছুঁয়ে কথা দিয়েছিস, দে কি ওষুধ দিবি দে। এক বিষণ্ণ মধুর হাসিতে কমলার মুখ ভরে উঠল। ওষুধ খেলেন এক ছোট্ট বাধ্য মেয়ের মতো, তারপর গভীর ঘুমে তলিয়ে গেলেন। বাসন্তীবালার মন কু ডেকেই চলল সারা বেলা। জাদ্রেল ননদটিরও দেখা মেলেনি সারাদিন। সারা বাড়িতে একটা গা ছমছম করা অস্বস্তিকর পরিবেশ। দুপুরে পথ্য খাওয়াতে গিয়ে দেখলেন কমলা তখনও ঘুমোচ্ছেন। বিরক্ত করতে মন চাইল না, কেন জানি না বহুদিন পরে মানুষটার মুখখানিতে এক নিবিড় প্রশান্তির ছায়া দেখলেন। সূর্যাস্তের পর তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে ঠাকুর ঘরে শঙ্খ বাজিয়ে আবারও কমলার কাছে গেলেন বাসন্তীবালা। দেখলেন কমলা জাগ্রত, চোখ সেই ভোরবেলার মতো ঝকঝক করছে। কপালে হাত দিয়ে দেখলেন গা ঠান্ডা। একটু বার্লি আনি, খাও, সকাল থেকে পেটে কিছু পড়েনি তোমার। ও ছোট, আজ মঙ্গলবার না? তুই রায়পাড়ায় যে দক্ষিণকালী মন্দির আছে সেখানে গিয়ে আমার ব্রজর নামে একটা পুজো দিয়ে আয় না বোন। এই আমার মাথার দিব্যি রইল যদি না বলেছিস। বাড়িতে এতগুলো জুড়ি গাড়ি রয়েছে, একটা নিয়ে যা। ভীষণ চমকে উঠে কমলার মুখের দিকে তাকালেন বাসন্তীবালা। এই ভর সাঝের বেলায় পুজো দিতে যেতে বলছে? একা একা ভয় লাগলে বিনিয়ার রানীকেও নিয়ে যা, কিন্তু না বলতে পারবি না। জেদি ঘোড়ার মতো মাথা নেড়ে কমলা বললেন, আচ্ছা যাচ্ছি, আগে বার্লিটা খেয়ে নাও, এনে দি। না না, বার্লি খাবো না। আর শোন, ভালো করে পুজো দেবি, মাকে বলবি সব ক্লেশ, সব দুঃখ, সব শোক হরণ করতে আমার ব্রজর জীবন থেকে, তাকে সহ্য শক্তি দিতে। নে যা বাপু, আর কথা কইতে মন হচ্ছে না। কমলা আবার গায়ের চাদরখানি টেনে নিয়ে শুয়ে পড়লেন, আলাপচারিতায় ইতি টেনে। হতচকিত চিত্তে বাসন্তীবালা কক্ষের বাইরে এলেন। দেখলেন লক্ষ্মীমণি দুয়ারের কাছে দাঁড়িয়ে। শোন লক্ষ্মী, আমি রায়পাড়া যাচ্ছি পুজো দিতে, দিদি একলা রইল ঘরে, আমি না ফেরা পর্যন্ত এখানেই থাকবি, বুঝলি? নিজের অগোচরেই ঝাঁঝিয়ে উঠলেন বাসন্তীবালা লক্ষ্মীমণিকে দেখে। তারপরে এগিয়ে গেলেন গাড়ির বন্দোবস্ত করতে। ঘরে আয়। ভিতর থেকে কমলার ঠান্ডা আহ্বান কানে এলো লক্ষ্মীমণির। এক পা করে কক্ষে পা রেখে বুঝল ধরা পড়ে গেছে সে কমলার কাছে। তীক্ষ্ণ শলাকার মতো দৃষ্টিতে কমলা তাকিয়ে আছেন তার দিকে। ভিতরটা মনে হয় ফালা ফালা করে দেখছেন। তার বিশ্বাসঘাতকতার এক একটি কালো অধ্যায়ের পাতা যেন কমলা পড়ে ফেলছেন কোনো এক মন্ত্র বলে। তোমার পায়ে পড়ি বড় বৌরানী, বিশ্বাস করো, আমার কিছুটি করার ছিল না। সেই 13 বছর বয়স থেকে বাবুর বিছানায় টেনে নিয়ে গেছে তোমার ওই পিশাচ ননদ ঠাকুরন। না বললে প্রাণে বাঁচতাম নি গো। লক্ষ্মী পিতিমার মতো বউ থাকতেও বাবু আমাকে ছাড়েনি। কুমুদের ঘরেও যায়। আমাদের কতটুকু ক্ষমতা বলো যে না বলে রেহাই পাবো? কেঁদে আছড়ে পড়ল লক্ষ্মীমণি কমলার পায়ে। খবরদার, ছুবি না আমাকে। পাঁক যখন ঘেঁটেছিস,
পাপ যখন করেইছিস, এবার প্রায়শ্চিত্তির কর। যা বলবো করবি, না হলে আমি আজ এক্ষুনি গলা টিপে তোকে মারবো। কমলার রুদ্রমূর্তি দেখতে অভ্যস্ত ছিল না এই সংসারের কোনো প্রাণী, কিন্তু আজ লক্ষ্মীমণির মনে হলো কমলা চাইলে সত্যি তাকে মেরে ফেলবেন। প্রাণের ভয়, বড় ভয়। বলো বড় বৌরানী, কি করতে হবে? তুমি যেমনটি হুকুম করবে আমি তেমনটি করব। কীটের মতো গুটিয়ে গিয়ে লক্ষ্মীমণি বলল, তুই দৌড় দিয়ে ঘরেই বসে থাকবি, আমি বাড়ির বাইরে যাব। যতক্ষণ আমি না এসে নিজের গলায় তোকে ডাকছি, দৌড় খুলবি না। ঠিক ঠিক বুঝলি? আর তোর একটা শাড়ি আর কালো কোনো গায়ের চাদর আমাকে এনে দে এক্ষুনি, আমি এখানেই অপেক্ষা করছি। যা। চাপা গলায় গর্জে উঠলেন কমলা। খানিক পরে পরনে লক্ষ্মীমণির এক সস্তা ডুরের শাড়ি পরে কালো চাদরে মাথা ও মুখ ঢেকে বাড়ির বাইরে পা রাখলেন কমলা সুন্দরী। গন্তব্য ক্ষমা বেদেনীর ঘর। কিলো, বড় ঘরের বড় বউ আজ নিজে আইছে আমার লগে দেখা করতে আমার ঘরের মাঝে? বলি পূবের সূর্যি কি আজ পশ্চিমে উদয় হলো নাকি গো? মুখগহ্বরে পান দোক্তা চালান করে ক্ষমা বেদেনী তির্যক দৃষ্টিতে মেপে দেখল কমলা সুন্দরীকে। ঠোঁটে লেগে রইল এক নিষ্পৃহ হাসির রেশ, যেন নাটকের শেষ অঙ্কে যে হাস্যরস লুকিয়ে আছে তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার তাগিদে। ঘোলাটে দুই চোখে খেলা করছে এক ভীষণ অকরুণ বিভীষিকাময় কৌতুক। কি বড় বউ, বলবি ক্লাই, কি কারণে আইছিস মোর কুটিরে? অন্য সময় তো ঘেন্না করিস আমাদের, তা আজ কি হলো? কমলা মাথার ঘোমটা খানি খাটো করে ক্ষমা বেদিনীর চোখে চোখ রাখলেন। তার চোখেও খেলছে এক অন্য ধরনের কৌতুক। এই কৌতুক নিজেকে নিয়ে, এই কৌতুক স্বামীর প্রতি, এই কৌতুক ওই বিধাতার উদ্দেশ্যে। এই কৌতুকে মালিন্য নেই, দীনতা নেই, সবটুকে হারিয়েও জিতে যাওয়ার প্রবল ইচ্ছা শক্তি চোখের তারা থেকে এক অপরূপ ছটা বিকিরণ করছে। আমার স্বামীকে ঘরমুখ করতে হবে ক্ষমা। ওই কুমুদের ঘরে পড়ে থাকে রাত দিন। ছেলে বড় হচ্ছে, তাই বলি যাই ক্ষমার কাছে। দেখি কেমন জাদ্রেল মনীষী সে। কত লোক কত কথা কয় তোমার ওষুধ শিকড় বাকড় নিয়ে, তাই আমিও পরখ করতে এলুম। বলি পারবে ওই কুমুদের আঁচল ছাড়িয়ে আমার আঁচলে নিয়ে এসে বাঁধতে? গ্রীবা উন্নত করে কমলা ক্ষমার দিকে ছুড়ে দিলেন এমন এক আহ্বান, যা ফিরিয়ে দিতে গেলে ক্ষমা বেদেনীর দর্পচূর্ণ হবে। কমলা বুঝেই টোপ ফেললেন। ক্ষমার যথেষ্ট প্রথিত যশা এইসব ওষুধ বিশুধ বিতরণের দুনিয়ায়। অত সহজে রায়বাহাদুর গিন্নির কথা অমান্য সে করতে পারবে না। তা মাগনা দেবনে কিন্তু বড় বউ, ফেলো টাকা, মাখো তেল। বিনা বাক্য ব্যয়ে কমলা হাত থেকে মোটা বালা দুখানি খুলে রাখলেন ক্ষমার সামনে। এ দুখানি চলবে? অযথা প্রশ্ন, কারণ ক্ষমার চোখ লোভে চকচক করে উঠল, যা কমলার সতর্ক দৃষ্টি এড়াতে পারল না। তা কি ওষুধ চাই? শুধু বাবুর মায়া কাটাতে হবে ওই মাগির ওপর থেকে, নাকি ওই মেয়ে মানুষটাকে সরিয়ে দিতে হবে এই পৃথিবী থেকে? সরিয়ে দাও। ক্ষমার পোড় খাওয়া চোখেও এবার বিস্ময় ফুটে উঠল। শুনেছিলুম তোমার দয়ার শরীর, পেরানে মায়া মমতা আছে, তা নিজের ঘর বাঁচাতে তুমিও আর পাঁচটা বউ ঝিয়ের মতোই সাধারণ দেখতেছি। লোকে মিছেই তোমার গুণগান করে। বলি বড় বউ, স্বামীটি কি তোমার দেবতুল্য ঋষিতুল্য মানুষ নাকি? আর ওই কুমুদ হতচ্ছাড়ি হলো তোমার চোখের বালি, মনের কালি। তাকেও তো তোমার ওই স্বামীটি বাজারে টেনে নামিয়ে ভোগ করতেছে। কেন ওর কষ্টে মন কাঁদলনি তোমার? তোমার যে খুব দরদ দেখছি কুমুদের প্রতি, তা দরদ থাক, মায়া দয়া থাক, আমার কাজটা কি করতে পারবে? পষ্টাপষ্টি বলো ক্ষমা, অপচয় করার মতো সময় আমার হাতে নেই। কমলা বালা দুখানির দিকে হাত বাড়াতেই ক্ষমা বেদেনীর নৈতিকতার পাঠ বন্ধ হলো। রোসো রোসো দেব নাকি বলেছি আমি? তুমি বাপু ঘোড়ায় জিন দিয়ে এছো তা বুঝতে পারছি। ক্ষমা ঠিক গুনে আর 5টা মিনিট দাঁড়াবো আমি এখানে। তারপরে সারা গ্রাম কাল সকালে জানবে তুমি মানুষ মারার বিষ দাও। এবার তুমি ভেবে দেখো কি করবে। হতভম্ব হয়ে ক্ষমা চোখ তুলে তাকালো কমলার ধারালো মুখের দিকে। প্রতিটি শব্দ তার কর্ণগোচর করার জন্যই কেটে কেটে উচ্চারণ করেছেন কমলা। বালা দুটি নিজের জোব্বায় ঢুকিয়ে আড়াল করে একটা খয়েরি রঙের কাগজের মোড়ক এগিয়ে দিল কমলার দিকে।
পুরো ওষুধটুকু গরম দুধ বা গরম কোনো পানীয়র সাথে খেতে হবে, খালি পেটে। 3 ঘন্টা পেরোবেনি, কুমুদ চোখ উল্টোবে। কমলার চোখে বিদ্যুৎ খেলে গেল ক্ষমার আশ্বাস বাণী শুনে। বাঁচালে তুমি আমাকে ক্ষমা, এই ঋণ তোমার কোনো দিন শোধাতে পারবো না। চলি কেমন, ভালো থেকো। ক্ষমা ভাষাহীন নয়নে তাকিয়ে রইল কমলার যাত্রাপথে। হঠাৎই চোখের দুকুল চাপিয়ে বাড়ি ধারা নেমে এলো। মনে হলো মানুষটাকে বুঝতে কোথাও মস্ত ভুল করেছে সে। লক্ষ্মীমণি সজাগ দৃষ্টিতে দোরের দিকে তাকিয়ে কান খাড়া করেছিল। প্রহর যেন আর কাটতেই চায় না। ভয় ভীতি ধীরে ধীরে তার মনকে অচল করে তুলেছে। এমন সময় শুনল দরজায় কড়া নাড়ার শব্দ। কে? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করতেই কঠিন স্বরে উত্তর এলো, আমি। দোর খোল লক্ষ্মী। ছুটে এসে কপাট খুলতেই কমলা তীর বেগে কক্ষে প্রবেশ করলেন। তুই যা, এই নে তোর শাল, আর ছোট বউরানী ফিরেছে কিনা খবর নিয়ে দেখ। ফিরলে বল আমি ডেকেছি। বিনি রানীকেও সঙ্গে নিয়ে আসে যেন। যা, দূর হয়ে যা সম্মুখ থেকে। চোরের মতো কথার চাবুকে কেন্নর মতো গুটিয়ে গিয়ে লক্ষ্মী বাসন্তীবালার খোঁজে বেরোলো। কমলা সুন্দরী এলেন জানালার ধারে। অমাবস্যার ঘন কালো কৃষ্ণবর্ণ আকাশে যে 1-2টি তারা জ্বলছে, আবার পরমুহূর্তে লুকিয়ে পড়ছে আঁধারের আড়ালে। এক ফালি চাঁদের ম্রিয়মান আলোকে সাক্ষী রেখে কমলা নিজেকেই বললেন, আত্মহত্যা মহাপাপ, কিন্তু সন্তানের মঙ্গলের জন্য এই পাপটুকু এই অসহায় মাকে যে করতেই হবে। আমার ঈশ্বর জানেন কোন পরিস্থিতিতে আমি নিজেকে শেষ করতে চলেছি। কিন্তু এই কালো রাতও কাটবে, পূব দিক রাঙিয়ে নতুন সূর্য উঠবে। নতুন জীবনের নবীন জন্ম হবে এই পাপের পুরীতে ব্রজ ও ইন্দিরার হাত ধরে। সেদিনও তোমরা হাজার হাজার তারার মালা হয়ে জ্বলে থেকো আমার সন্তানের মাথার ওপর, নিস্তেজ হয়ে নয়। পূর্ণিমার রূপলি আলোর চাদোয়ার নিচে চাঁদ তুমি সাজিয়ে দিও ব্রজ ও ইন্দিরার বাসক ও শয়ন। আমি দূর আকাশের তারা হয়ে দুচোখ ভরে দেখব। ব্রজকে একটিবার শেষ দেখার জন্য কমলার মনে প্রবল যে ঝড় উঠেছিল, কোনো মতে নিজেকে সংযত করতে বাধ্য হলেন কমলা। দিদি, এই নাও তোমার প্রসাদ। ব্রজকে এই মায়ের পায়ের আশীর্বাদী ফুলটা মাথায় ঠেকিয়ে দিও। বাসন্তীবালার পুজোর লাল পেরে গরদখানি ছেড়ে 2 মেয়েকে নিয়ে কমলার কাছে এলেন। এদিকে আয় তো বিনি, আয় মা রানী, ভালো করে কতকাল দেখিনি তোদের। নিজের ক্রোড়ে টেনে নিলেন কমলা ছোট ছোট 2টি শিশুকে। অজান্তেই চোখটা জ্বালা করে উঠল বাসন্তীবালার। মাস্টার মশাইয়ের কাছে মন দিয়ে পড়বে দুজনে, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করবে। মেয়ে মানুষ বলে যে মানুষ নয় সে কথা একেবারেই মিছে। মেয়ে মানুষেরও মান আছে, সম্মান আছে, সম্ভ্রম বোধ আছে। কোনোদিন নিজেদের ছোট করে দেখবে না, আর মাকে দেখবে জীবনের শেষ দিনটি পর্যন্ত। কি এক অজানা আশঙ্কায় সারা শরীর শিহরিত হয়ে উঠল বাসন্তীবালার। তোরা ঘরে যা দিকিন, এখন দিদিকে খেতে দি। সে কখন থেকে উপোস করে আছে এই রোগা শরীরে। ছোট শোন, ওই বার্লি খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে, একটু গরম দুধ নিয়ে আয় দেখি, মুখে রুচিটা ফিরবে। 2টি খই ভিজিয়ে দুধটা আনি, আর 2টি মুরগির মোয়া আনি গে তার সাথে। না না, 1 গেলাস দুধ হলেই চলবে। আমি বাবা চালাক মেয়ে, গরম দুধটুকু খেয়েই শুয়ে পড়বো। রাজ্যের ঘুম আসছে, তোর ওই খই মোয়া খেতে খেতেই ঘুমটা কেটে যাবে। মিষ্টি হেসে তাকালেন কমলা বাসন্তীবালার দিকে। কাঁসার ঘটিতে গরম দুধ এনে রাখলেন বাসন্তীবালা কমলার সামনে। খেয়ে নাও আমার সামনে পুরোটা, তারপরে আমি এখান থেকে নড়ব। বাবারে বাবা, আমি যেন ছোট খুকিটি, আর উনি এলেন আমার ঠান দিদি। এইটুকুনি মেয়ে, এই সেদিন বিয়ে দিয়ে আনলুম, এখন জুলুম করছে দেখো। কমলার এই হঠাৎ প্রাণবন্ত প্রাণোচ্ছল রূপটি বাসন্তীবালার হৃদয়ের অন্তঃস্থলে এক গভীর ভয় মিশ্রিত চিন্তার উদ্রেক ঘটিয়ে চলেছে সেই কোন ভোরবেলা থেকে। বুঝেও যেন বুঝতে পারছেন না, কমলা ধরা দিয়েও যেন ধরা দিচ্ছেন না। ও ছোট, দুধের ঘটিটা রেখে 1 খিলি পান সেজে নিয়ে আয় দিকি,
বেশ করে চুন, সুপুরি, কিংখাব, জর্দা দিয়ে সাজবি। তুমি পান খাবে? আশ্চর্য হয়ে বাসন্তীবালা তাকালেন কমলার দিকে। পান কেন? কোনো নেশাই কমলার নেই বলেই জানতেন এতকাল। জানা ভাই, লক্ষ্মী বোন আমার, খুব স্বাদ হয়েছে। পান খেয়ে লাল টুকটুকে রঙে ঠোঁট রাঙাবো। আচ্ছা যাচ্ছি, তুমি দুধটা খেয়ে নাও। রাত ঘোর হচ্ছে কিন্তু। চোখের জল আর বাঁধ মানল না কমলার। বাসন্তীবালাকে লুকিয়ে চোখ মুছলেন। আঁচলে বাঁধা ক্ষমার দাবা ওষুধটা বের করে এক চুমুকে দুধটুকু দিয়ে বিষ পান করলেন। কমলা সুন্দরী আর ঠিক 3টি ঘন্টা আছে তার কাছে এই পৃথিবীর বুকে বেঁচে থাকার, নিঃশ্বাস নেওয়ার। দু চোখ ভরে সেই ছোটবেলায় বিয়ে হয়ে আসা সংসারটিকে আরেকটিবার দেখার। ঠিক 3 ঘন্টা। বাসন্তীবালা পান সেজে নিয়ে এসে কমলাকে দিলেন। পান মুখে দিয়ে কমলা কোনো এক স্বর্গীয় আনন্দে চোখ বুঝলেন। মুক্তির আনন্দে, সন্তানকে রক্ষা করতে পারার আনন্দে। কমলার ওই অপার্থিব সৌন্দর্যের দিকে অপলক নয়নে তাকিয়ে রইলেন বাসন্তীবালা। আমি শুলাম, গায়ে চাদরটা টেনে দিয়ে যা, মেয়ে দুটোকে নিয়ে গিয়ে শুয়ে পড়। তর্ক করতে মন চাইল না বাসন্তীবালার। ধীর পদক্ষেপে বেরিয়ে এলেন ব্রজর কক্ষ থেকে। বিদায়ের আবহ সঙ্গীত কে যেন বাজিয়েই চলেছে। শুরু হলো বিষক্রিয়া। অব্যক্ত নীরব যন্ত্রণায় ছটফট করতে লাগলেন কমলা। হাঁপড়ের মতো ওঠানামা করতে লাগলো বুক। চোখের পাতা ভারী হয়ে আসতে লাগলো। হাত পা অসাড় হয়ে এলো। একসময় তার হলুদ গোলাপের মতো শুভ্র তনু বিষের জ্বালায় নীল হয়ে নিথর হয়ে পড়ে রইল। সকলের অগোচরে, সকলের চোখের আড়ালে বেদনায় জর্জরিত একটি জীবনের পরিসমাপ্তি ঘটল। আধো ঘুম ও আধো জাগ্রত মনের স্থিতে বাসন্তীবালা হঠাৎ হাজার শৃগালের কান্না শুনে চমকে উঠে বসলেন। আধার ঘরের পিল সূচখানি জ্বলে জ্বলে নিভে গেছে সেই কোন 2 প্রহরে। পাশে হাত রেখে বুঝলেন তার 2 কন্যাই পরম নিশ্চিন্তে মায়ের কোলের কাছেই ঘুমোচ্ছে। তাহলেও কিসের শব্দ? কে কাঁদছে অমন করে? একাগ্র চিত্তে শুনলেন, তাও বন্ধ হলো না ওই অশুভ ক্রন্দন ধ্বনি। তাহলে কি চরম সর্বনাশখানা হয়েই গেল? ত্রস্ত হাতে নিজের আঁচলখানি গায়ে জড়িয়ে সন্তর্পণে পালঙ্ক হতে মাটিতে পা রাখলেন। উফ, আবার সে চিৎকার! 2 হাতে কান চাপলেন বাসন্তীবালা। কক্ষের কপাট খুলে দৌড়ে চললেন কমলার কক্ষের দিকে। হাউ লং বাবু? দিস কার্ট উইল নট মুভ এনি ফার্দার ইন দিস রেইন। ফেরিজ সাহেব ব্রজকে নিজের সন্দেহের কথা জানিয়ে ছাউনি থেকে মুখ বের করে দেখলেন মেঘাচ্ছন্ন আকাশ ও অবিশ্রান্ত ধারা শ্রাবণ। সাহেবের আগে পল্লী গ্রামের মেঠো রাস্তায় অঝোর বাড়িধারায় গরুর গাড়িতে আটকে পড়েননি। গাড়ি আদৌ আর এগোবে কিনা তাই বুঝতে অপারগ হয়ে ব্রজর দিকে অসহায় দৃষ্টিপাত করলেন। না না সাহেব, ও আই এম সরি, প্লিজ ডু নট ওয়ারি, আই প্রমিস I will safely escort you to my house. My mother is dying, doctor. আপনি ওনাকে বাঁচাতে পারবেন? চোখের জল লুকোতে ব্রজ এবার গায়ের পিরান খানি খুলে ধুতিটা মালকোচা মেরে কোমরে জড়িয়ে গাড়োয়ান রহিমকে হাঁক মেরে বললেন, ও রহিম চাচা, আমি নেমে গাড়ির চাকা ধরে ঠেলছি, তুমি গাড়ি এগিয়ে নিয়ে যাও। সাহেবের যেন কষ্ট না হয় চাচা। ছোট কর্তা, আগে আপনি পারবেননি এই গাড়ি ঠেলতে? আরো মেঘ জমেছে, ওই দেখেন, একেবারে দৈত্যের মতো ছুটে আসতেছে গো। বৃষ্টিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই অবলা প্রাণী দুটো আর চলতে পারছে নি গো কর্তা। না চাচা, আজ না পৌঁছলে মাকে যে বাঁচাতে পারবো না, এইটুকু দয়া আমাকে করো তুমি। রহিম নিষ্পলক চোখে দেখল ক্রূর অত্যাচারী রায় বাহাদুরের একমাত্র সন্তান ঠিক পয়গম্বরের মতোই নিষ্পাপ আকুতিতে তার সামনে হাত জোর করে মায়ের প্রাণ ভিক্ষা করছে। চলেন কর্তা, দেখি ঝড় তুফানকে মাত দিয়ে আপনাকে বড় বৌরানির শিয়রে পৌঁছে দিতে পারি কিনা। এই চল রে বেটিরা, পা চালা ধবলি, ও মঙ্গলি, মা চল চল। ব্রজ এবার ফেরিজ সাহেবকে আশ্বস্ত করে বললেন, স্যার প্লিজ সিট ইনসাইড কমফর্টেবলি, উই উইল রিচ সুন। শুরু হলো প্রকৃতির সাথে মানুষের অসম দ্বৈরথ।
ও মা গো, কি হবে গো? ও রমেশ, তুই আজ শেষমেশ লক্ষ্মী ছাড়া হলি। বাড়ির সোনার প্রীতিমা অমন বৈকুণ্ঠের লক্ষ্মীর মতো বউটা টপ করে মরে গেল গো। মাধবীলতার বিলাপে সমস্ত বাড়ির লোক ভিড় করে এসে দাঁড়িয়েছে কমলা সুন্দরীর কক্ষে। চোখ টেরিয়ে দেখে আবার বিলাপ সংলাপ শুরু করলেন যাত্রাপটু মাধবীলতা। আমি রইলুম পরে, খালি হাত খালি সিথি নিয়ে, আর কচি বউটা দুদিনের জ্বরে এওমানি ভাগ্যমানী হয়ে শাখা সিঁদুর নিয়ে ড্যাং ড্যাং করে স্বর্গে গেল গো। তাই তো বলি, ছোটটি হয়ে এই সংসারে ছুলু, কিছু নিয়ম কানুন জানতো নি, সব হাতে ধরে শিখিয়েছিলুম গো। পুণ্যি পুকুর, নিত সিঁদুরের বেত্ত, সাবিত্রীর বেত্ত, শিবরাত্রির সব শিখিয়েছিলুম। তাই দেখো গো, দেখো কিরকম রাজরানীর মতো চলে গেল। ও কমলা, তোকে বিসর্জন দিয়ে কোন পেরানে আবার সংসার করবো রে? সোনা লক্ষ্মী বিসর্জন হয়ে গেল আজ। বুক চাপড়ে চাপড়ে চলল মাধবীলতার প্রলাপ। মনের কোনো এক সুপ্ত কোণে কি এক বিন্দু ভালোবাসা ছিল না? যেমন শুক্তির মাঝে লুকিয়ে থাকে মুক্ত। ছিল নিশ্চয়ই, কিন্তু নিজের স্বার্থে আঘাত লাগলে স্নেহ, মমতা, ভালোবাসার মতো সূক্ষ্ম দিকগুলি বা আবেগগুলির ওপর জমা পড়ে সময়ের পলিমাটি। কেউ সেই মালিন্য ঝেড়ে ফেলে নতুনভাবে পুরনো ভালোবাসাকে সম্মানের সাথে মনের দ্বার প্রান্তে এগিয়ে আসতে দেন, আর কেউ অহংবোধে অন্ধ হয়ে গলা টিপে হত্যা করেন সেই কোমল ভালোবাসার। বাসন্তীবালা কক্ষে প্রবেশ করার সময় মাধবীলতার প্রতিটি বাক্য শুনেছেন। তপ্ত শলাকার ন্যায় প্রতিটি শব্দ কর্ণগোচর হয়েছে তার। এবার এগিয়ে এলেন কমলার নিথর দেহখানির দিকে। স্তব্ধ রুদ্ধ হয়ে রইল আকাশ বাতাস। বোধ করি বাইরের ওই ঝঞ্ঝাও কয়েক মুহূর্তের বিরতি দিল। বিষক্রিয়ায় নীল হয়ে যাওয়া কমলার সারা শরীরের দিকে অপলকে চেয়ে রইলেন বাসন্তীবালা। স্মৃতির মন্তাজে তখন বিগত দিনের টুকরো হাসি, চোখের জল ভিড় করে এসে দাঁড়িয়ে আছে। চোখে ধাঁধা লাগছে নিজেরই চোখের জলে। বিস্মৃত হয়েছেন গত রাতের সব কথা। শুধু শনিতাক্ত কমলার দেহখানার ছবি চোখের সামনে ভেসে ভেসে উঠছে। তলকুলহীন অসহ্য যন্ত্রণায় জান্তব স্বরে চিৎকার করে উঠলেন বাসন্তীবালা। চকিতে ফিরলেন মেঝেতে বসা বড় ননদটির দিকে। শান্তি হয়েছে, শান্তি হয়েছে এবার আপনাদের বরদিদি? মানুষটাকে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে খুশি হয়েছেন তো আপনারা? কি হলো, মুখে বাক্যে ফুটছে না যে এখন? বলুন, শান্তি পেয়েছেন? আপনি, আপনার ওই গুণধর ভাই সবাই খুশি হয়েছেন? ভোজ দেবেন না আজ বাড়িতে? হ্যাঁ, নিদেন পক্ষে হরিণ নুটের ব্যবস্থা করুন। ব্রাহ্মণ ভোজন? তাও না? তাহলে কি করে এত বড় সুখের দিনটা পালন করবেন আপনারা বরদিদি? পিশাচ আপনারা, পিশাচ। দেখতে মানুষের মতো কিন্তু দত্তি পিশাচ আপনারা। ও মা, আমি বলে শোকে দুঃখে পাগল হয়ে যাচ্ছি, আর উনি সেদিনের মেয়ে এসে আমার গালমন্দ করছে। দেখো, আমি পিশাচ, আমার ভাইরা পিশাচ বলি, সাহস তো কম নয় ছোট বউ। সব শোক সব জ্বালা ভুলে খড়খড়িয়ে উঠলেন মাধবীলতা। ব্রজ, ব্রজকে কি বলবো আমি? কি উত্তর দেব? সে আসছে আজ। খুড়িমা তার মাকে আগলাতে পারল না, বিশ্বাস করে দিদিকে ছেড়ে গিয়েছিল আমার ওপর। ও ভগবান, আমাকে কেন মারলে না তুমি? কমলার শীতল দেহের ওপর আছড়ে পড়লেন বাসন্তীবালা। ও দিদি, তোমার ছেলেকে আমি কি কইব বলে দাও। কেন এ কাজ করলে তুমি? ব্রজর কথাখানা একবারও স্মরণ করলে না? কার ওপর অভিমান করে চলে গেলে? একটিবার চোখ খোলো দিদি, তোমাকে নিয়ে, ব্রজকে নিয়ে, মেয়েদের নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। তুমি একবার তাকাও আমার দিকে। কথা দিচ্ছি, এই নরকে, এই পাঁকে তোমাকে আর থাকতে হবে না। কমলার বুকের ওপর মাথা রেখে কেঁদে চললেন বাসন্তীবালা। তার আঁখি নিঃসৃত অশ্রুবিন্দু কমলার আলতা পড়া লাল টুকটুকে পায়ের পাতায় অঞ্জলির মতো ঝরে পড়ল। ও আবার কি কথা ছোট বউ? কি করে মরল? কবরেজ মশাই ওষুধ দিয়েছিলেন, শরীর দুর্বল ছিল, ওষুধ কাজ করেনি, তাই জ্বরে মরেছে বড় বউ। এতে এত ব্যাখ্যা না চাওয়ার কি হয়েছে বাপু? অশ্রুসিক্ত চোখে তাকালেন বাসন্তীবালা। ব্যাখ্যা চেয়েছি বলে ভয় করছে বুঝি বরদিদি? ব্রজ তো সাহেব ডাক্তার নিয়ে ফিরল বলে, ডাক্তারি ব্যাখ্যাটা না হয় তার কাছেই শুনে নেবেন। ওমা, কি অলক্ষণে কথা শোনো! কাল রাতের মরা ছেলে না আসা পর্যন্ত এইখানে পড়ে থাকবে?
বলি পরাণে ভয়ডর নেই ছোট বউ? স্বামী সন্তান নিয়ে সংসার করিস না তুই? মরা ছুঁয়ে বসে থাকলে চলবে? কত নেম কানুন আছে এখন, সেসব করবে তা নয়, মরা কোলে কেঁদে ভাসাচ্ছে। বাসন্তীবালা জ্বলে উঠে কিছু বলার আগেই কক্ষে প্রবেশ করলো জয়রাম। ছোট বউরানী, একই ক্ষতি হলো আমাদের, শেষ রক্ষে করতে পারলেন নে, মা আমার চলে গেলেন। বাসন্তীবালা ততক্ষণে উপলব্ধি করেছেন যে এরা ব্রজ আসার আগেই কমলার শেষকৃত্য করে দেওয়ার চেষ্টা করবে, আর এও বুঝেছেন স্বাভাবিক মৃত্যু ঘটেনি কমলার। অতএব শক্ত হয়ে উঠে দাঁড়ালেন। যে কাজে আপনাকে পাঠিয়েছিলাম বাবার কাছে তা হয়েছে? আগে মা জননী, আপনার পিতা ঠাকুর গণেশ আর দুলাল নামের দুই লেঠেল পাঠিয়েছেন, আমিও বাজিয়ে নিয়েছি। কাজের ছেলে দুজনেই। ছায়া আর মলিনাকে পাঠিয়েছেন যে কারণে আপনি চেয়েছিলেন। এই দুলাল গণেশ ভিতরে আয় দেখি। ওই হলো ছোট বউরানী, দূর থেকে গড় কর। বাসন্তীবালা দেখলেন সুঠাম স্বাস্থ্যের অধিকারী দুই লেঠেলকে। গণেশ, দুলাল, তোমরা দুজনে এখন থেকে এই ঘরের বাইরে পাহারা দেবে। আমি, জয়রাম, ছায়া, মলিনা আর ছোট কর্তা ব্রজ এই কয়জন ছাড়ার কাউকে এই ঘরে ঢুকতে দেবে না। কেউ জোর করলে অনায়াসে লাঠি চালাবে, চাইলে মেরেও ফেলতে পারো, কিন্তু ঘরে কেউ যেন না ঢোকে। আর এখন সবাইকে ঘর থেকে বের করে দাও জয়রাম, মানে তোমাদের। দিদি ঠাকুরনটিকেও। শেষ কথাটি মাধবীলতার চোখে চোখ রেখে কেটে কেটে উচ্চারণ করলেন রায় বাহাদুর বংশের ছোট বউটি। পিছু হটলেন মাধবীলতার নিজের অজান্তেই। কানে ভেসে এলো ছোট বউয়ের শানিত কণ্ঠস্বর। দেখো জয়রাম, দিদি ঠাকুরন যেন নিজের ঘরেই থাকেন, অন্য কোনো পানে যেন না যান। আর তারপর তুমি যাবে বাড়িতে, যেখানে কর্তারা ফুর্তি করেছেন, খাড়া দাঁড়িয়ে থাকবে সেখানে। ওনারাও যেন দিদির কাছে আসতে না পারেন। বুঝেছ তো যা বললাম? তুই কি আমাদের নজরবন্দি করবি নাকি লো ছোট বউ? ফ্যাসফিসিয়ে খানিক যেন ভয়ে পেয়েই বলে উঠলেন মাধবীলতা। ধরে নিন তাই, তবে ব্রজ আসা পর্যন্ত। তারপরের শাস্তির ব্যবস্থা ওই করবে। নিয়ে যাও জয়রাম। কোথায় ইতি টানলেন বাসন্তীবালা। আরেকবার ফিরে তাকালেন কমলার দিকে। চোখের দুকুল ছাপিয়ে জল ঝরে পড়ল। মলিনাকে কমলার কাছে রেখে ছায়াকে নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে, নির্বাক কয়েক জোড়া চোখের সামনে দিয়ে। বড় ছোট কর্তা আগের রাতে বাড়িতে কুমুদ ও সুহাসকে নিয়ে লাগাম ছাড়া লাম্পটে গা ভাসিয়েছিলেন। বিবস্ত্রা বারাঙ্গনাদের বক্ষলঙ্গ হয়েই আকণ্ঠ সুরার নেশায় চুর হয়ে পড়েছিলেন। দূর থেকে ভেসে আসা কোলাহলে খেয়ারি কাটল দুই পাষণ্ডের। রমেশচন্দ্র কুমুদের শরীর থেকে নিজেকে মুক্ত করে উঠে বসলেন। ভাই সতীশচন্দ্র সুহাসের বাহুডোর থেকে বেরিয়ে এলেন। রক্তচক্ষু খুলে ভাবার চেষ্টা করলেন হয়েছেটা কি। নেশার ঘোর কাটেনি ভালো করে, তাই সবটুকু অনুধাবন করতে পারলেন না। আর ঠিক সেই মুহূর্তে ভেজা কর্দমাক্ত শরীরে ব্রজ ডাক্তার ফেরিসকে নিয়ে এসে দাঁড়ালো বাড়ির দেউড়িতে। ডাক্তার ফেরিসকে হাত ধরে নামতে সাহায্য করে জোর হস্তে বিনয়ে নতমস্তকে রহিম চাচার দিকে মুখ তুলে তাকিয়ে বললে, ঈশ্বর আপনার ভালো করুন চাচা। আমার মায়ের প্রাণ রক্ষা পেলে আমি জানব দৈবের দূত হয়ে আপনিও এসে দাঁড়িয়েছিলেন আমার পাশেই দুর্যোগে। ছোট কর্তা, আমরাও মানুষ গো, পেরান আছে, ন্যায় নীতি বোধ আছে, আর মা জননী তো বেহেস্তের দেবী গো, তার জন্য করবনি। যান যান, সাহেবরে নিয়ে অন্দরে যান। চলি কর্তা, মা জননী ঠিক হলে আসবো আমার পাওনা নিতে। চল রে ধবলি, চল মুংলি, অনেক পথ চলতে হবে। রহিমের চলে যাওয়ার দৃশ্য অজান্তেই ব্রজকে একটি সার কথা বুঝিয়ে দিল। জাতি ধর্ম সবার উপরে হলো মনুষ্য ধর্ম, মানবিক চেতনা। মানবিকতার নতুন পাঠ পড়িয়ে দূরে মিলিয়ে গেল রহিম। প্লিজ কাম ইনসাইড ডক্টর, আই শ্যাল স্কর্ট ইউ টু মাই মাদার্স বেড চেম্বার। ফ্রজ ফেরিস সাহেবকে নিয়ে পা রাখলো বাড়ির অন্দরে। অজানা ত্রাসে কেঁপে উঠল বুক। মাথাটাও ঘুরে গেল কি, এ তো তার শিশুবেলার বাড়ি নয়, এ তো তার কৈশোরের অন্দরমহল নয়, যৌবনের প্রাসাদোপম রায়বাহাদুরের অহংকারের স্থপতিও নয়। নিস্তব্ধ জনমানবহীন শ্মশানপুরীর রূপ ধারণ করেছে ব্রজর আবাল্যের চেনা বাড়িখানি। ডাক্তার ফেরিসও অবাক চোখে জরিপ করে চলেছেন ব্রজকিশোরের বাড়ি।
কলকাতায় থাকতে পরিবারটির বৃত্তের কথা তার কানেও এসেছে বইকি, কিন্তু কল্পনার সাথে বাস্তব যে মিলছে না। আশঙ্কার দুর্বিষহ কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ব্রজ নিয়তির কাছে হারতে রাজি নয়। মনে সাহস এনে ডাক্তারকে নিয়ে এগিয়ে গেল মায়ের শয়ন কক্ষের দিকে দৃপ্ত পদক্ষেপে। ওরে কে আছিস, লেবু মধুর শরবত পাঠা। নেশা কাটানোর পথের জন্য হাঁক দিলেন রমেশচন্দ্র। উঠতে গিয়ে চোখ পড়ল পাশে শুয়ে থাকা আলু থালু কুমুদের দিকে। যা দূর হ, অপয়া মেয়ে মানুষ। ড্যাব ডেবিয়ে তাকিয়ে দেখছিস কি? তোর মুখ দেখে উঠলাম, কপালে কি আছে আজ কে জানে। হায় রে নারী, রাতে যার মোহিনী রূপে সম্মোহিত হয়ে পায়ে লুটিয়ে পড়ে পুরুষ, যাকে অঙ্ক শাইনি করতে ভোগের পসরা সাজায়, ভোরের আলোয় সেই হয়ে যায় অপয়া। রাতে রজনীগন্ধা হয়ে সুবাস ছড়ানো হয়ে গেলেই পরের প্রভাতে জায়গা হয় আস্থা করে। চোখের জল আটকে কুমুদ ঠেলে তোলে সুহাসকে। এই নে ওঠ, চদিকিনি, অনেক ঢলানি হয়েছে রাতভর, এবার আমাদের যাওয়ার পালা। কুমুদের গলায় কিছু একটা ইঙ্গিত ছিল। সুহাস সতীশচন্দ্রের উদ্যত সোহাগের বুলি উপেক্ষা করে উঠে গেল। এই নে তোদের পয়সা, মাগনা তোদের খাটিয়ে মারি না। তোরা শরীর বেচিস আর আমি কিনি, এই তো সম্পর্ক কুমুদ রানী। আর শোন, আজ রাতে তোর বাসায় আসবো, একদম সুরমা দিয়ে চোখ এঁকে পানের রসে ভিজিয়ে লাল টুকটুকে ঠোঁটে হাসি মেখে অপেক্ষা করবি। খোপায় জুয়ের মালা যেন থাকে, আর ঢং করে সুতির শাড়ি পরবি না ঘরের বউয়ের মতো। এক পাটের রেশম খোলা গায়ে জড়িয়ে রাখবি, এক টানে যেন খুলতে পারি। নে যা দেখি এবার। দুটি লাল মখমলের থলি ছুঁড়ে দিলেন রমেশচন্দ্র দুই বারবনিতার দিকে। হাতের ইশারায় যেতে বলে ভাইয়ের দিকে ফিরলেন। এই এক কাছা খোলা স্বভাব তোমার সতীশ, ঘরের বউকেও শাসন করতে শেখনি, বাইরের ভাড়ার মাগের আঁচল থেকেও বেরোতে পারো না। যাচ্ছে তাই, যাও উঠে গিয়ে দেখো জয়রাম কোথায়, আর সর্বতী বা আসছে না কেন। টলমল পায়ে সতীশচন্দ্র বারমহলের দরজায় আঘাত হানলেন কপাট খোলার জন্য। বুঝলেন দ্বার রুদ্ধ বাইরে থেকে, আবারও সকল শক্তি দিয়ে ধাক্কা দিলেন, নিজেই ছিটকে পড়লেন গালিচার ওপর। এবার দুই ভাই একসাথে শুনলেন বহুদিনের বিশ্বস্ত অনুচর জয়রামের গলা। দুয়ার খোলার চেষ্টা করবেননি কর্তা, বৃথাই আমাকে লাঠি ধরতে হবে। ছোট কর্তা কলকাতা থেকে এই মাত্তর সাহেব ডাক্তার নিয়ে বাড়ি ঢুকে বড় বৌরানীর ঘরের দিকে গেছেন, ওনার হুকুম না পেলে এই দুয়ার খুলবেনি। হারামজাদা শুয়োর কমনেকার, তোকে টাকা দিয়ে পুষি আমি, আর শুনবি তুই ব্রজর হুকুম? দৌড় খোল বলছি জয়রাম, তোর বাড়িতে আগুন লাগিয়ে ভিটে মাটি ছাড়া করব। তোর ওই ডবকা মেয়েটাকে কুমুদের পাশে বাজারে ব্যবসায় নামাবো, দেখি তোর কোন মুরব্বি আমাকে আটকায়। আস্ফালন ভেসে এলো রমেশচন্দ্রের কণ্ঠে বারমহলের অন্দর থেকে। মৃদু হেসে জয়রাম বললে, সেসব দিন ফুইরেছে বুঝলেন কর্তা, খামোকা চিৎকার করে শক্তি ক্ষয় করবেননি। আপনার গলার জোরের প্রয়োজন পড়ল বলে, আর মা দুর্গা জানেন এখনো লাঠি ধরলে আপনাদের দুই ভাইয়ের হাড় ভেঙে গুড়িয়ে দিতে পারি। আমার ক্ষমতা আপনাদের অজানা নয়। বারমহলের চারটি প্রাণী প্রায় মাথায় হাত দিয়ে বসে পড়ল। চারজনের কেউই জানে না বাইরে কি ঘটেছে বা ঘটতে চলেছে। রাতের মৌতাত যত জমেছে ততই অন্দরের খবর রাখার প্রয়োজনই পড়েনি, কিন্তু জয়রামের গলার ভিন্ন সুরে শ্রীগালের ন্যায় ধূর্ত রমেশচন্দ্র খানিকটা আঁচ করলেন। তবে কি সত্যই কমলা আর আজই ব্রজ ফিরল শহর থেকে? দিস ওয়ে ডক্টর, প্লিজ কাম দিস ওয়ে। প্লিজ ডক্টর, ইউ উইল হ্যাভ টু কিওর মাই মাদার। ব্রজ পথ দেখিয়ে নিয়ে চলল ফেরিস সাহেবকে, আর সাহেব চোখের পলক না ফেলে দেখলেন রায়বাহাদুরের প্রাচুর্যের স্বাক্ষর অন্তরের প্রতিটি কোণে। মর্মরের পরি থেকে বেলজিয়াম কাচের আয়না, সোনার প্রদীপ বসানো ঝাড়বাতি, কি সব মনোমুগ্ধকর চিত্রের সমাবেশ দেওয়ালে। কোথাও জাফরির কাজ, কোথাও আবার রূপোর ঝালর দেওয়া হাত পাখা সাজানো রয়েছে শুধু শ্রীবৃদ্ধি করতে। ডাক্তারকে সাথে নিয়ে ব্রজ এসে দাঁড়ালো মায়ের দরজায়। ভ্রু কুঞ্চিত করে দেখলো একজন অচেনা লেঠেল ধরনের কেউ তার দিকে এগিয়ে এলো। এই ঘরে ঢোকা মানা, ছোট বৌরানীর হুকুম। কে তুমি? হতচকিত ব্রজ প্রশ্ন করলো। আমরা যেই হই, আপনারা ঢুকতে পাবেন নে। ব্রজ কিছু বলার আগেই লক্ষ্মীমণির ধারালো কণ্ঠস্বর বেজে উঠল। মরণ মুখ পোড়া, কাকে কি বলতে হয় শিক্ষে নেই গো। ইনি হলেন ছোট কর্তা। চোখের মাথা খেয়েছিস নাকি? দেখছিস নে, সঙ্গে সাহেব ডাক্তার রয়েছেন। আপনি যান ছোট কর্তা, আমি ছোট বৌরানীকে খবর দিগে। লক্ষ্মীমণি পালিয়ে বাঁচল। ব্রজর সমস্ত অঙ্গ কেমন যেন অসাড় হয়ে আসতে লাগলো, বুক কেঁপে কেঁপে উঠতে লাগলো। মায়ের ঘরে এত ভিড় কেন? খুড়িমা মাকে একলা রেখে অন্যত্র কেন?
মা অমন করে এই অবেলায় ঘুমোচ্ছেনই বা কেন? মায়ের মুখখানি দেখতে পেল কি ব্রজ? প্রশ্নগুলি একের পর এক আছড়ে পড়ছে ব্রজর মনে। হৃদয়খানিকে যেন দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। মায়ের মাথার কাছে এসে বসে পড়ল ব্রজ। নিজের হাতে তুলে নিল কমলার নিশ্চল নিথর হাত দুটি। তুলেই তড়িৎ গতিতে সরে গেল। মাগো, কি ঠান্ডা! বরফ খেটে খোদাই করা এক মূর্তি যেন শায়িত ব্রজর সামনে। নাকি দৃষ্টি বিভ্রম হচ্ছে তার? মায়ের মুখখানা নীল অপরাজিতা ফুলের মতো কেন লাগছে? মা তো ব্রজর টুকটুকে ফর্সা, তাহলে ওই মুখ, ওই পেলব শরীর এত কাঠিন্যের চাদরে কেন মোড়া? ব্রজ চিৎকার করে ডাকলো, মা! অদ্ভুত নির্লিপ্ত হাসিতে ঘটল না কিছুমাত্র পরিবর্তন। ঠান্ডা শরীরে হলো না প্রাণের সঞ্চার। ব্রজ হাত ধরে টেনে নিয়ে গেল ফেরিস সাহেবকে। ডক্টর, প্লিজ চেক মাই মাদার, প্লিজ ডক্টর, ডু নট স্ট্যান্ড অ্যান্ড ডু নাথিং। ব্রজ হুঙ্কার দিয়ে উঠল। এগিয়ে গেলেন ডাক্তার ফেরিস। বুকে নল বসানোর প্রয়োজন বোধ করলেন না। অভিজ্ঞ চোখে ততক্ষণে ধরা পড়ে গেছে মৃত্যুর সব চিহ্ন। ধীর গতিতে পিছিয়ে এলেন। ব্রজর জন্য সমবেদনায় ভরে উঠল তার মন। তিনি সাক্ষী ছিলেন কি অমানুষিক কায়িক শ্রম করে ব্রজ তাকে নিয়ে এসেছে বাড়ি অবধি। নরম গলায় ভাঙা বাংলায় বললেন, বাবু, তোমার মাটা আর বাঁচিয়া নাই। আমি কিছু করতে অক্ষম বাবু। আই এম রিয়েলি সরি। সাহেবের মৃদু কথাগুলি আগুন জ্বালিয়ে দিল এক সদ্য মাতৃহারা সন্তানের বুকে, মাথায়, ধমনীতে। What do you mean, doctor? My mother is dead. No, doctor. She promised to wait for me. You go and check again. You want more money? I will give you. You bring her back to life, doctor. Go. আর্ত চিৎকার করে ব্রজ ঝাঁপিয়ে পড়ল কমলার প্রাণহীন দেহের উপরে। নিজের গলা থেকে সোনার মোটা হাড় খুলে ছুঁড়ে দিল ফেরিস সাহেবের পায়ের কাছে। মা, ও মা, একবার চোখ খোলো মা। আমি ব্রজ মা। আমি ওই দেখো শহর থেকে ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। তুমি একদম আগের মতো হয়ে যাবে মা। শুধু তাকাও আমার দিকে। এই ফেরিস ডাক্তারের ওষুধ ডেকে কথা কয় মা। তোমার সব ক্ষত মিলিয়ে যাবে দেখো, আর জ্বরও আসবে না। উনি একবার তোমায় দেখুন মা, একবার নাড়িটা পরীক্ষা করুন। অস্থিরভাবে চেপে ধরল ব্রজ ফেরিস সাহেবের লালচে হাত দুখানি। ডক্টর, কাম প্লিজ চেক হার। শি ইজ সেইং ইয়েস টু মি। ডক্টর, চেক হার পালস। ব্রজ ফেরিস সাহেবের হাত ধরে এগিয়ে নিয়ে যেতে গিয়ে শুনতে পেল, দিদি আর নেই ব্রজ। সাহেব কাকে দেখবেন? ওনাকে ছেড়ে দে। কোন দূরের শৃঙ্গমালা ভেদ করে বাসন্তীবালার ঠান্ডা গলা আগুনের মতো ব্রজর কানে ঢুকলো। আমি উনাকে তাই বলিবার চেষ্টা করিতেছি। অসহায় কণ্ঠে জানালেন সাহেব, বাবু, ব্রজকিশোর, ইয়োর মাদার ইজ লং ডেড। দ্য rigor mortis have started to set in. Her limbs are stiffening. There is a distinguished change of chemicals in her body. সাহেবের হাত থেকে নিঃসারে পড়ে গেল ব্রজর শিথিল হাত। মূর্তির মতো স্থির হয়ে গেল মুখ। চোখের চঞ্চলতা হারালো তাদের দুটি। ব্রজ যেন হঠাৎ শান্ত হয়ে গেল। বাসন্তীবালার দিকে মুখ তুলে তাকালো। শিউরে উঠলেন বাসন্তীবালা মধু চোখে আগুনের ফুলকি দেখে। কি করে হলো খুড়িমা? আপনি তো ছিলেন। ডক্টর, ডু ইউ মাইন্ড চেকিং হার অ্যান্ড টেল মি ইন ডিটেলস হাউ ডিড মাই মাদার এক্সপায়ার? বাসন্তীবালাকে কিছু বলার সুযোগ না দিয়ে সাপদের মতো এগিয়ে গেল ফেরিসের দিকে। চেক হার অ্যান্ড টেল মি দ্য ট্রুথ। শীতল গলায় কষাঘাত করলো যেন ব্রজ। ফেরিস সাহেব এগিয়ে গেলেন কমলার দিকে। শরীরের ক্ষতস্থানগুলি দেখলেন। ডিড শি গেট বিটেন আপ বাই সামথিং শার্প উইথ অ্যান এজ? ইয়েস ডক্টর, শি ওয়াজ বিটেন আপ বাই মাই ফাদার। চমকে তাকালেন ফেরিস সাহেব একটু আগেকার ব্রজর কাকুতি মিনতি করা গলার সাথে এই নিষ্পৃহ গলাকে মেলাতে না পেরে। শোক বোধ হয় এইভাবে মানুষের সূক্ষ্ম আবেগগুলো কেড়ে নেয়। নরম কোমল শুভ অশুভ বোধ যা থাকে সবটুকু পুড়িয়ে সোহা করে দেয়। ফেরিস এবার কমলার ঠোঁটের কষের পাশটা পরীক্ষা করলেন। নীল হয়ে যাওয়া গায়ের রং দেখে সন্দেহ হয়েছিল, এবার বুঝলেন মৃত্যুর আসল কারণ। Your mother has expired because of consuming poison, a very very strong poison which has killed her in less than 2 hours, numbing her muscles. বিষ। ব্রজ উচ্চারণ করল শব্দটি।
ব্রজ নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারল না। গলা দিয়ে বেরিয়ে এলো হাহাকার বিস্তৃত তীব্র এক আর্তনাদ। ইয়েস, ইওর মাদার হ্যাজ লস্ট হার লাইফ ডিউ টু কনজাম্পশন অফ সাম ডেডলি পয়জন। ফেরিজ সাহেব ব্রজর কাঁধে হাত রাখলেন। অল্প কিছুদিনের পরিচিত যুবাটির জন্য এক অসীম মমত্ববোধে ম্রিয়মান হয়ে উঠল তার মনটিও। খুড়িমা, কাল রাতে মা কি খেয়েছিলেন? যন্ত্রচালিত কলের পুতুলের মতো বাসন্তীবালা দুধের গ্লাসের দিকে আঙুল দিয়ে ইশারা করলেন। এক লাফে উঠে ব্রজ গ্লাসটি নিয়ে ফেরিজ সাহেবকে দিল। ডক্টর, ক্যান ইউ চেক দিস গ্লাস অ্যান্ড টেল মি ইফ দেয়ার আর ট্রেসেস অফ দ্যাট পয়জন হেয়ার? সি ফিউ ড্রপস অফ মিল্ক আর স্টিল দেয়ার ইন দ্য গ্লাস। ফেরিজ সাহেব খুব সাবধানে গ্লাসখানি হাতে নিয়ে নাকে ঠেকালেন। কিছু মুহূর্তের নীরবতার পরে গ্লাসখানি ব্রজকে ফিরিয়ে দিয়ে বললেন, ইয়েস, দ্য পয়জন ইজ দেয়ার ইন দ্য মিল্ক। ব্রজ দুই হাতে মুখ ঢেকে বসে পড়ল মাটিতে। আত্মহত্যা না ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে তার মাকে? বিভৎস ক্রোধে কক্ষের সমস্ত আসবাব আয়না ভেঙে চূর্ণ বিচীর্ণ করে দিতে ইচ্ছে করল। প্রলয় এসে কেন সৃষ্টির বিনাশ এখনো করেননি, ঈশ্বরকে উদ্ধত আস্ফালনে ধরিত্রীর বুকে টেনে এনে শুধোতে উদ্যত মনকে কোনো ক্রমে লাগাম দিল ব্রজ। এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার মা। তাকে ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে। শোকে আত্মগ্লানির দহনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মন, শোণিত প্রবাহে ভেসে যাচ্ছে হৃদয়, কিন্তু স্থির ক্রূর মস্তিষ্কের প্রয়োজন এখন। কাল সারাটা দিন কি কি ঘটেছে খুড়িমা, কিছু না লুকিয়ে আমাকে বলুন। বাসন্তীবালাও বুঝলেন ব্রজর সব খুঁটিনাটি তথ্য জানাটা জরুরি। কমলার মৃত্যু তাকেও সন্দিহান করে তুলেছে। ভগবান জানেন বারবার কেন লক্ষ্মীমণির মুখ ভেসে উঠছে চোখের ওপর। সব কথা খুলে বললেন ব্রজকে বাসন্তীবালা। কমলার সেই ঝকঝকে অস্বাভাবিক দৃষ্টি, অকারণ গহনা প্রীতি, ইন্দিরার নাম করে কমলার তাকে প্রতিশ্রুতিবদ্ধ করা, সন্ধেবেলা তাকে ব্রজর নামে রায়পাড়ায় কালী মন্দিরে পুজো দিতে পাঠানো, রাতে গরম দুধ ও তারপরে পান খাওয়ার ইচ্ছে প্রকাশ করা, শুয়ে পড়তে যাওয়া, বিনিয়া রানীকে তাদের মাকে দেখার কথা বলা, সবটুকু বললেন বাসন্তীবালা। তাও যেন কিছু বাদ পড়ল বলে মনে হলো ব্রজর। খুড়িমা, আপনি যখন মন্দিরে যান তখন মায়ের কাছে কে ছিল? ওই লক্ষ্মীমণি। বাসন্তীবালার ওষ্ঠ থেকে ছিটকে এলো নামটি। লক্ষ্মীমণি বলে হুঙ্কার দিল ব্রজ। কেঁপে উঠল বাড়ি। চোরের ন্যায় প্রবেশ করলো কক্ষে লক্ষ্মীমণি। দাঁড়ালো মাথা নিচু করে ব্রজর সামনে। মিথ্যে কথা বললে জয়রামকে বলবো তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারবে, না হলে লাঠি পেটা করে ইহ জীবন থেকে নরকে পাঠাবে, না হলে আমি নিজে তোমার গলার নলি কেটে দেব, ছটফটিয়ে মরবে। এবার বলো কোনটা বেছে নেবে? সত্যি কথা বলবে না ঠিক এই রকম ভাবে মরা পছন্দ করবে? ভেবে বলো। লক্ষ্মীমণি নিজের চোখ ও কানকে বিশ্বাস করতে পারল না। প্রথমটায় যে স্বল্পভাষী লাজুক প্রকৃতির ব্রজ নিজের কণ্ঠে তাকে এই কথাগুলো বলল। রোষ কষায়িত নয়নে ব্রজ বিদ্ধ করল নিজের প্রথম শিকারকে। লক্ষ্মীমণি বলে উঠল কিভাবে দুরাত আগে সতীশচন্দ্রকে দিয়ে বাসন্তীবালাকে কমলার কক্ষ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মাধবীলতা ও রায়বাহাদুরের কমলার কাছে আসা ও তাদের বিস্তারিত কথোপকথন উগরে দিল লক্ষ্মীমণি ব্রজ ও বাসন্তীবালার সামনে। বলে দিল রায়বাহাদুর অসুস্থ স্ত্রীকে কিভাবে শারীরিক লাঞ্ছনা করে একমাত্র সন্তানের জীবনহানির হুমকি দিয়েছিলেন। বলে দিল কমলাকে শাসানো হয়েছিল সাহেব ডাক্তার যেন তার চিকিৎসা না করেন। তাহলেই ধরা পড়ে যাবে রায়বাহাদুরের নিষ্ঠুরতার কাহিনী, হাতছাড়া হয়ে যাবে সাধের খেতাবখানি। প্রকারান্তরে কমলাকে মৃত্যুকে বেছে নিতে বাধ্য করা হয়েছিল। তার স্বামী তাকে চিতায় তোলার সব রকম আয়োজন সুনিপুণ হাতে করেছিলেন। ব্রজ ঠান্ডা পাথরের চোখে এবার প্রশ্ন করল, গতকাল যখন খুড়িমা পুজো দিতে গিয়েছিলেন তখন কি হয়েছিল? রায়বাহাদুর এসেছিলেন মায়ের কাছে? পিসিমা এসেছিলেন বা খুড়ো মশাই? ও ছোট কর্তা, আমাকে তুমি খুনই করে দাও গো। কি ভীষণ পাপ করেছি আমি। নরক কেন, তার বাড়া কোনো জায়গা থাকলেও সেখানে জায়গা হবেনি আমার। বাসন্তীবালার চরম আক্রোশে সপাটে এক চপটাঘাত করলেন লক্ষ্মীমণির গালে। সন্দেহ তার বরাবর ছিল, আজ একটু একটু করে অন্ধকার কাটছে। কি করেছিস বল, বল, নয়তো ব্রজর আগে আমি তোকে কেটে দুটুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেব। তোকে ভরসা করেছিলাম আর তুই এই প্রতিদান দিলি। বল কি করেছিস? রক্তগঙ্গা বইবে এখানে লক্ষ্মী, এই তোকে আমি কথা দিলুম।
বাসন্তীবালার রুদ্র রূপের সামনে কুণ্ঠায় সরীসৃপের মতো গুটিয়ে গিয়ে লক্ষ্মীমণি বলে দিল, গত সন্ধেবেলা কমলা তার কাছ থেকে শাড়ি ও চাদর নিয়ে বাড়ির বাইরে গিয়েছিলেন। কেন সে জানে না, তবে বড় বৌরানীর করা হুকুম ছিল তিনি আসা না পর্যন্ত লক্ষ্মী যেন দৌড় দিয়ে তার কক্ষে অপেক্ষা করে। বাসন্তীবালা বুঝলেন কেন ছলে কৌশলে তাকে কমলার কক্ষ থেকে সরানো হয়েছিল। পুত্রসম ব্রজকে নিজের অপমানের কথা নিজে মুখ ফুটে বলতে পারলেন না, শুধু সজোরে নিজের কপালে করাঘাত করলেন। আমায় ক্ষমা করে দে ব্রজ, দিদির সাথে আমাকেও একই চিতায় জ্বালিয়ে দিস, তাতে যদি আমার কিছুটা প্রায়শ্চিত্ত হয়। ররুদ্যমানা বাসন্তীবালার দিকে তাকিয়ে এক অদ্ভুত নির্দয় হাসি হাসল ব্রজ। তামাশা করার ভঙ্গিতে বলে উঠল, খুড়িমা, আসল খেলাটা তো এবার শুরু হলো, আপনি দেখবেন না? দেখুন দেখুন, খুব মজার খেলা হবে। ব্রজর যান্ত্রিক দম দেওয়া পুতুলের মতো শানুনাসী কণ্ঠস্বরে ভীতচকিত দৃষ্টিতে তার দিকে তাকালেন বাসন্তীবালা। এ তো তার চেনা ব্রজ নয়, কেউ যেন ভর করে কথা বলছে ব্রজর কণ্ঠে। শোকে তাপে ছেলেটা কি পাগল হয়ে গেল? ব্রজ শোন। ডক্টর ফেরিস, I thank you from the bottom of my heart for being so helpful. My people will escort you back to Kolkata. I am sorry for all the troubles I gave you. But Brojo, this is a clear case of suicide. No, doctor. My mother has been murdered. ব্রজর ভাবলেশীন গলায় ও ঘোলাটে চোখের দিকে তাকিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে ফেরিজ সাহেব তার দিকে এগিয়ে দেওয়া গদিমোড়া কেদারায় বসে পড়লেন। In that case, you can send her body for autopsy and lodge a complaint against those whom you think has done this gruesome deed. Let the government get involved. I assure you, I will stand by you as a potential witness. ফেরিজ সাহেবের কথায় একটা নির্বিকার হাসির ঝিলিক দেখা গেল ব্রজর মুখে। চোখ ভাবহীন হলেও অদ্ভুতভাবে তাকিয়ে রইল কিছু মুহূর্তের জন্য কমলার মৃতদেহের দিকে। না সাহেব, সরকার বাহাদুর আর কি বা করবেন? উপাধিটা কেড়ে নেবেন হয়তো, সম্পত্তি নিয়ে নেবেন, কিন্তু মা কি ফিরবেন আমার কাছে আবার ডাক্তার? না, এইবার এই বাজিটা আমার, এইবার শাস্তিটা আমি দেব। এই বাড়িতে অনেক পাপ হয়েছে ডাক্তার, একটু শুদ্ধ হওয়া দরকারি হত্যাপুরীর বিচারটা তাই এবার আমি নিজের হাতেই করব। ইউ প্লিজ লিভ, অ্যান্ড মাই হার্টফেল্ট থ্যাঙ্কস টু ইউ ফর শোয়িং সো মাচ কনসার্ন। My mother was a fascinating and a loving lady, probably the best mother in the world. She is blessing you for the justice you did to her. Listen carefully. You can still hear her talk. You can still hear the tinkling sounds of her bangles. ফেরিজ সাহেব ঘুরে তাকালেন বাসন্তীবালার দিকে। মহোদয়া, উনার খেয়াল রাখিবেন, উনি ঠিক নাই, বিশেষ খেয়াল রাখিবেন। আমি আসিলাম। বাসন্তীবালা হাত জোর করে বিনম্র শ্রদ্ধায় মাথা নিচু করলেন ভিনদেশী মানুষটির সামনে। খুড়িমা, ওনার যাওয়ার ব্যবস্থা করে দিন। ব্রজ আরেকবার তাকালো কমলা সুন্দরীর প্রাণহীন দেহের দিকে। হাঁটু মুড়ে বসে পরম মমতায় হাত বুলিয়ে দিল চুলে, স্নেহ চুম্বন এঁকে দিল মায়ের কপালে। বরফ ঠান্ডা হাত দুটি ধরে নিজের মাথায় ঠেকিয়ে বললে, তোমার শিক্ষা এবার মিথ্যে হবে মা, তোমার শেখানো সংস্কারের পথে আমি আর হাঁটতে পারবো না মা, তুমি ক্ষমা করে দিও। ইহ জীবনে তোমার সাথে দেখা হবে না, কিন্তু জীবন মৃত্যুর ওই পারে যে নির্মল সুন্দর এক জগৎ আছে, সেখানে আবার আমাদের দেখা হবে। সেখানে কোনো পাপ, নৃশংসতা, শঠতা, ষড়যন্ত্র কিছু থাকবে না মা। সেখানে শুধু আনন্দ, শুধু বিশ্বাস, শুধু ভালোবাসার প্রেম। চোখ থেকে নির্গত অশ্রুকে আটকে মায়ের মুখখানি ঢেকে দিল চাদরে ব্রজ। জয়রাম কাকা কোথায় খুড়িমা? বারবাড়িতে পাহারায় আছে। ও, কাল রাতে আসর বসেছিল বুঝি? তা ভালো। ধকধকে উঠল কয়লাখণ্ডের মতো ব্রজর চোখের মণি। শান্ত দৃঢ় রিজু পায়ে ব্রজ এগিয়ে গেল বারবাড়ির দিকে। হিসেবে মেলানোর সময় এসেছে, মুখ্য পাত্র পাত্রীদের আসরে টেনে আনতে হবে তো। আজকের মতো এ পর্যন্তই থাক, কালকে দুপুরে আমি এর অন্তিম পর্ব দিয়ে দেব। আপনাদের গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।